হ্যালো, কি অবস্থা সবার? এই তো আমি ভালো আছি। তো আমাদের বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আহ এখানের মধ্যে জনসংখ্যা পোর্শনটাতে অনেকগুলো আছে হচ্ছে মুখস্থের বিষয়। হ্যাঁ, এখন মুখস্থ বিষয় বললে হচ্ছে প্যারা নেওয়ার দরকার নাই, বেশ কয়েকবার রিডিং পড়লে এখানে কিছু ডাটা আছে। ডাটাগুলো বেশ কয়েকবার রিডিং পড়লে মোটামুটি একটা ইনসাইট ডেভেলপ করে যায়, তখন যেটা হবে আপনারা অপশন দেখে উত্তর করতে পারবেন। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটা বেসিক জিনিস জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়। হ্যাঁ, আমাদের প্রশ্ন ব্যাংক জব সলিউশন পড়ে কানিজ আপনি হচ্ছে, হ্যাঁ, প্রশ্ন ব্যাংক সলভ করাটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। তবে হচ্ছে আমাদের ক্লাস করবেন, আপনি ক্লাস পিডিএফ পড়লেন, লেকচার পড়লেন, তারপর আপনি প্রশ্ন ব্যাংক সলভ করেন। হ্যাঁ, অনেক পড়াশোনার সঙ্গে অভ্যাস হয়ে গেছে, ওইভাবে না পড়লে মনে হয় পড়া সম্পূর্ণ হয়নি, অনেক সময় হয়েছে, অভ্যাস ত্যাগ করার কোনো উপায় আছে? সাফি, এটা ভালো অভ্যাস। এখন আপনি হচ্ছে একটু দ্রুত করতে হবে আর কি। এটা ভালো অভ্যাস ডিটেলস পড়ার। যাই হোক, আমরা হচ্ছে একটু এখন সবাই ক্লাসে মনোযোগ দিয়ে আমাদের এডেড কোনো কথা জানার থাকলে আমরা ক্লাস শেষে জিজ্ঞেস করব, ঠিক আছে? না নরিন, আমি হচ্ছে নরিন আলামিন। আপনার হচ্ছে আমি মাঝে মাঝে প্রশ্ন ধরি, এই কারণে হচ্ছে আমি আপনার কমেন্ট বক্স অন রাখি। আশা করি হচ্ছে আপনারা অবান্তর প্রশ্ন করবেন না, ঠিক আছে? এখন ফুল ফোকাস একদম ক্লাসে দেন, পরে আমি হচ্ছে সময় দিব প্রশ্ন করার জন্য। তাহলে আমাদের বেসিক হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা দেশের জনসংখ্যার যখন 50% কর্মক্ষম জনগোষ্ঠী থাকে, এটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এবং কর্মক্ষম জনগণ কারা? তারা হচ্ছে 15 থেকে 64 বছর বয়সী, যারা তাদেরকে বলছি আমরা কর্মক্ষম জনগণ। হ্যাঁ, 15 থেকে 64 বছর। এবং যখন একটা দেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করে, অর্থাৎ তার কর্মক্ষম জনগোষ্ঠী বেশি থাকে, তখন ওই সময়টা হচ্ছে একটা দেশের জন্য ভালো। কারণ আমার হচ্ছে যখন কর্মক্ষম জনগণ বেশি থাকবে, তখন তো আমার ইকোনমিক গ্রোথটা হবে, আমি উন্নতি করতে পারবো। আমার দেশের জনগণ যেহেতু আমার ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে কর্মক্ষম, এখন মোর দেন 50% যদি হয়, তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। মানে জানা, এখানে জাস্ট জেনে রাখেন যে কর্মক্ষম জনগণ কাকে বলে, 15 থেকে 64 বছর বয়সী মানুষজনকে। তো বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করেছে 2012 সালে, এবং এটা শেষ হয়ে যাবে 2042 সালে। তাহলে 2012 থেকে 42 এটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়কাল। তাহলে 42 যখন ক্রস করে যাবে, তখন আমরা দেখবো কি আস্তে আস্তে যে আমাদের বয়স্ক মানুষ অথবা হচ্ছে যেগুলো বাচ্চা, তাদের পরিমাণ বাড়া শুরু করছে, অর্থাৎ 50%-এর চেয়ে কমে যাবে আমাদের কর্মক্ষম জনগণ। তাহলে এটা শেষ মানে হচ্ছে কি, এটা জনসংখ্যা এরকম একটা গ্রোথ মেনটেন করে চলে। আমরা দেখব যে কোন কোন দেশের মধ্যে বয়স্ক মানুষজন বেশি। হ্যাঁ, এখন যখন হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কেন প্রয়োজন হয়, এইটা আপনি বিভিন্ন প্রজেকশনের জন্য ধরেন আপনার জনসংখ্যার মধ্যে বয়স্ক মানুষজন বেশি, তাহলে সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে এদের রোগ ব্যাধি বেশি হবে, তাহলে আমার স্বাস্থ্য খাতে বরাদ্দটা ভালো দিতে হবে। এভাবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হিসাব করে একটা ইকোনমিক গ্রোথ এবং বিভিন্ন সেক্টরের গ্রোথটা হিসাব করা হয়। তাহলে আমাদের 2012 থেকে 42 এই টাইম লাইনটার মধ্যে আমাদের যে জনসংখ্যাটা, এটাকে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে কি আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ সময়। যেমন গুড, রাশেদ বলেছে জাপানের কথা, যেমন জাপানের মধ্যে কিন্তু বয়স্ক মানুষজন এখন বেশি। হ্যাঁ, সো তাদেরকে হচ্ছে এখন ওভাবে চিন্তা করতে হচ্ছে যে ইয়াং জেনারেশন কম, তাহলে যখন যাদের আপনার এরকম কর্মক্ষম জনগণ কম থাকে, তখন তাদের গ্রোথের ক্ষেত্রে একটু সমস্যা হয়, অথবা তাদের প্ল্যানিংটা ওভাবে করতে হয়। তবে এটাও ঠিক যে সব দেশ তো আর জনসংখ্যা কাজে লাগাতে পারে না। যারা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কাজে লাগাতে পারবে, তারা আলটিমেটলি হচ্ছে গিয়ে গেইনার হয়। তাহলে এখান থেকে জাস্ট এতটুকুই। তাহলে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান, আমরা মোট জনসংখ্যায় বিশ্বে হচ্ছে অষ্টম, জনসংখ্যার ঘনত্বে বিশ্বে হচ্ছে ষষ্ঠ। এটা দুইটা সোর্স, দুই রকম আছে, ষষ্ঠ আর কোন এক ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে বলছে নবম। জাস্ট হচ্ছে এটা মাথায় রাখেন, দুইটা ইনফরমেশন। এশিয়ায় আমরা পঞ্চম, মুসলিম বিশ্বে আমরা কোথাও বলা আছে তৃতীয়, কোথাও বলা আছে চতুর্থ, আর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরা হচ্ছে থার্ড পজিশনে আছি। জনসংখ্যা নীতি, তাহলে আমার ধরেন হচ্ছে আমরা ছোটবেলায় একটা কথা শুনছি না যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তাহলে এরকম আমার জনসংখ্যাটা কিভাবে চলবে, আমার জনসংখ্যা নিয়ে প্ল্যানিং কি, আমি কি পরিবার পরিকল্পনায় ইনভেস্ট করব কিনা, এরকম নিয়ে কিছু জনসংখ্যা নীতি প্রকাশ করা হয়। তাহলে জনসংখ্যা নীতি প্রকাশ করে কে? স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রথম জনসংখ্যা নীতি রূপরেখা প্রণীত হয় জুন 1976 সালে, এবং দ্বিতীয় এবং সর্বশেষ যেটা
এটা হচ্ছে 2012 সালে প্রণীত হয়। তাহলে প্রথমটা 1976 আর দ্বিতীয়টা হচ্ছে 2012 সালে, যেটা সর্বশেষ। ইনফরমেশন গুলো একটু মনে রাখতে হবে। সাউন্ড প্রবলেম, সবার কি সাউন্ড প্রবলেম হচ্ছে? আমার এন্ড থেকে কিন্তু কোনো চ্যালেঞ্জ নাই। ওকে, ক্লিয়ার আছে। আর হচ্ছে আজকে কিন্তু আমাদের 10:30 বাজে একটা বাংলা সাবজেক্টিভ সেশন আছে, তো এটার জন্য আমরা 10:30টার মধ্যে আজকে শেষ করব। ঠিক আছে? বাই চান্স যদি কিছু অতিক্রম হয়ে যায় সময়, সেক্ষেত্রে যারা বাংলা বিষয়াবলীর স্টুডেন্ট আছেন, যারা মানে তাদের যাদের সাবজেক্ট বাংলা, তারা হচ্ছে গিয়ে আপনার ওটাতে জয়েন করবেন, পরবর্তী রেকর্ডগুলো এখানে দেখে দেখে নেবেন। হ্যাঁ, তাহলে বাংলাদেশে কিছু জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান আছে যারা জনসংখ্যা নিয়ে কাজ করে। হ্যাঁ, তাহলে যেমন নিপোর্ট, প্রথমে এটা পূর্ণরূপটা মনে রাখবে একটু, ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, নিপোর্ট। এরা হচ্ছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে, এরা জনসংখ্যা নিয়ে কাজ করে। আমাদের আছে ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, এটা মূলত হচ্ছে একটা আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, মানে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যারা জনসংখ্যা নিয়ে কাজ করে তাদের অধীনে হচ্ছে এই ন্যাশনাল পপুলেশন কাউন্সিলটা। এটার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী নর্মালি প্রধান থাকে, এখন যেহেতু প্রধান উপদেষ্টা আছেন এই কারণে ওনার কথা মেনশন করা। এটাও স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এটা দেয়া হবে আপনাদের, আপাতত ক্লাসে মনোযোগ দেন, 10:30 হলে তখন বলা হবে। বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, এটা হচ্ছে বিএনএনসি, এটা সভাপতি হচ্ছে বরাবরই হচ্ছে, মানে এটা আপনার সিনিয়র পোস্টটাতে পদ অধিকার বলে হচ্ছে প্রধানমন্ত্রী নর্মালি প্রধান হয়, তাহলে উনারা বর্তমানে এখন হচ্ছে প্রধান উপদেষ্টা। তাহলে এটা হচ্ছে পুষ্টি পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। এখান থেকে জাস্ট পূর্ণরূপটা দেখবেন, আর প্রধানকে, এই জিনিসটা একটু আমরা মনে রাখবো। এখন তাহলে আমি যখন জনসংখ্যার কথা বলছি, তখন আমাদের কিন্তু হচ্ছে আদমশুমারিটা খুবই গুরুত্বপূর্ণ সবসময়। কারণ আদমশুমারি থেকে আমি প্রতি 10 বছর পর পর বুঝতে পারি যে আমার জনসংখ্যার কি অবস্থা, আমার হচ্ছে গিয়ে সাক্ষরতার হার কেমন, কোন বিভাগে আমার জনসংখ্যা বেশি, কোন জেলায় জনসংখ্যা বেশি, জনসংখ্যার ঘনত্ব কেমন, জন্মহার কেমন, তাহলে বিভিন্ন জিনিসপত্র আমরা বুঝতে পারি। তাহলে আদমশুমারি হচ্ছে 1872 সালে প্রথম অবিভক্ত বাংলায় আদমশুমারি হয়। এটা হয়েছিল ব্রিটিশ লর্ড মেয়র আমলে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাদের আদমশুমারি অবিভক্ত বাংলায় হয়েছিল কখন? এটা হচ্ছে 1872 সালে। হ্যাঁ, বিশ্বে প্রথম আধুনিক আদমশুমারি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রে 1790 সালে। তাহলে আমরা এখন যে আধুনিক আদমশুমারি দেখতে পাই, এটা মূলত হয়েছিল কোথায়? প্রথম যুক্তরাষ্ট্রে হয়েছিল। পাকিস্তান আমলে প্রথম আদমশুমারি হয় 1951 সালে। তাহলে অবিভক্ত বাংলায় হয়েছে 1872-এ। এরপর আমরা যখন পাকিস্তান হলো 1951 সালে। আর আমাদের বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। 1974 সালে আমাদের প্রথম আদমশুমারি হয়। এখন পর্যন্ত আমাদের এখানে আদমশুমারি হয়েছে 10 বছর পর পর, তবে দ্বিতীয় শুমারিটা হয় 7 বছর পরে, অর্থাৎ 1974-এর পর 1981-তে। এরপর ঠিকই হচ্ছে গিয়ে আমাদের 10 বছর পর পর হয়েছে। তাহলে এ পর্যন্ত আমাদের আদমশুমারি কয়বার হয়েছে? 6 বার। তাহলে 6 বার আদমশুমারি হয়েছে, প্রথমবার 1974 এবং সর্বশেষ হয়েছে আমাদের 2022 সালে। তাহলে আমাদের যে 2022 সালে হয়েছিল, এটার স্লোগান, এগুলো জাস্ট নাইস টু নো। হ্যাঁ, এগুলো একবার জাস্ট পড়ে নিবেন। আমাদের স্লোগান ছিল জনশুমারি আয়োজন, সমৃদ্ধ এবং উন্নয়ন। জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। এগুলো লাগবে না, এগুলো জিআইএস ম্যাপিং, এটা হয়েছিল জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ম্যাপ ব্যবহার করে আমরা জনশুমারি করছি। এখানে হচ্ছে তথ্য সংগ্রহ করে 4 লাখ গণনাকারী প্রথমবারের মতো যুক্ত করা হয়, তৃতীয় লিঙ্গ এবং প্রবাসীদেরকে। গণনা শুরু হয় ভাসমান মানুষদের নিয়ে, এবং জনশুমারি করে কারা, এটা ইম্পর্টেন্ট, পরিকল্পনা মন্ত্রণালয়, এরা হচ্ছে মূলত জনশুমারিটা করে, এরা কন্ডাক্ট করেছিল। তাহলে আমাদের কারিগরি সহায়তায় ছিল হচ্ছে নাসা। হ্যাঁ, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ছিল এবারকার কারিগরি সহায়তায়, যেটা আমাদের ষষ্ঠ। তবে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই যে ষষ্ঠ আদমশুমারি, এটার নাম প্রথম জনশুমারি হয়, জনশুমারি এবং গৃহ গণনা। এর আগে আমরা আদমশুমারি বলতাম। এটাকে হচ্ছে প্রথমবার ষষ্ঠ আদমশুমারি, তার নাম পাল্টায় বলা হয় জনশুমারি। তাহলে এটা কার অধীনে হচ্ছে? পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস, তারা হচ্ছে মূলত আদমশুমারিটা পরিচালনা করে। এবার আসি জনশুমারি গৃহগণনার বিভিন্ন ডাটার মধ্যে। তাহলে আমাদের এখানে যে সিস্টেমটা
মেনটেন করা হয়, এটার নাম ছিল মডিফাইড ডিফ্যাক্টো। জাস্ট এই টার্মটা মনে রাখেন যে কোন পদ্ধতি অনুসারে এটা হচ্ছে আমাদের আদমশুমারিটা পরিচালনা করা হয়েছে, জনশুমারি এবং গৃহগণনা 2022 পরিচালনা করা হয়, এটা হচ্ছে মডিফাইড ডিফ্যাক্টো। নর্মালি কি করা হয়, ধরেন আমাদের সবাই বাসায় বাসায় যায়, ইনস্ট্যান্ট যে যেখানে থাকে ওখানে তাকে কাউন্ট করে। ধরেন হচ্ছে এখানে রাইসা, রাইসার বাড়ি ধরেন হচ্ছে ময়মনসিং, সে এখন আছে ঢাকায়, তাহলে তাকে ঢাকার মধ্যে হচ্ছে কাউন্ট করলো, তাহলে সুমারি মুহূর্তে যে যে যেখানে আছে ওখানে কাউন্ট করতেছে। আর খানা মানে কি, খানা মানে হচ্ছে যারা এক হাঁড়িতে খায়। ধরেন আপনাদের মেসে আপনারা 8 জন থাকেন, 8 জন একই হাঁড়িতে খাচ্ছেন, তাহলে আপনাকে একসাথে কাউন্ট করলো। আপনার বাসার মধ্যে মনে করেন 3 জন আছে, এখন আপনার বাবা মা আর হচ্ছে ভাই, তারা 3 জন এক হাঁড়িতে খাচ্ছে, তাদেরকে হচ্ছে বলা হচ্ছে কি আমাদের, তারা একটা খানার সদস্য, তাহলে এটা বলা হচ্ছে খানা। এখান থেকে হচ্ছে নেটওয়ার্কের কোনো ইস্যু নাই, যাদের নেটওয়ার্কের ইস্যু মনে হচ্ছে তারা লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে, লিভ নিয়ে আবার জয়েন করেন। বেশি যদি প্রবলেম হয় জুমে, আমাদের মিটও কিন্তু ওপেন আছে, মিটে জয়েন করতে পারেন। তাহলে মডিফাইড ডিফ্যাক্টো অনুযায়ী হচ্ছে আমাদের প্রথম আদমশুমারির যে গণনাটা, এটা আমাদের এবার যেটা 2022-এ যেটা হয়েছে লাস্ট, এটা হচ্ছে এখানে কন্ট্রোলড হয়। তাহলে আমাদের বর্তমান জনসংখ্যা কত, 16,98,28,911 জন। 16,98,28,911 জন। তাহলে পরীক্ষার মধ্যে আসতে পারে অপশনের মধ্যে 16 কোটি, 15 কোটি, অথবা 16,98,02,911 জন। তাহলে এটা একটু জাস্ট মনে রাখবো, 16,98,28,911, 16,98,28,911 জন। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান জনসংখ্যা। সুলতান কাজটা করেছে এখানে, আচ্ছা, তাহলে আমরা যদি জনসংখ্যার কোনো গরমিল দেখে সুলতানকে ধরা যাবে। এখন আমাদের জনসংখ্যার জন্য দুইটা ইনফরমেশন সোর্স আমরা পাই, একটা হচ্ছে কি আমাদের জনশুমারি তো বটেই, এবং আমাদের প্রত্যেক বছর অর্থনৈতিক সমীক্ষা হয়, তো অর্থনৈতিক সমীক্ষা থেকেও কিন্তু আমরা একটা আইডিয়া পাই। তাহলে আমাদের এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসতে পারে যে জনশুমারি অনুযায়ী কত, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কত, এভাবে প্রশ্ন আসতে পারে। যেমন আমরা কি জনশুমারি অনুযায়ী দেখলাম কি আমাদের 16,98 কোটি, হ্যাঁ, 16,98,00,000 এইটা। এখন প্রশ্নে আসতে পারে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কত, এটা হচ্ছে 17.1 কোটি। অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে এটাও একটা সার্ভে করা হয়, তবে আমরা জনশুমারি যেরকম হচ্ছে 10 বছর পর পর হয়, তেমনি অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে প্রতি বছর বছর হয়। এখানে হচ্ছে আমরা বিভিন্ন ইস্যু দেখি যে জনসংখ্যা কেমন আছে আমাদের, অর্থনীতির আমাদের কি অবস্থা, কোন খাতে কতজন মানুষজন কাজ করছে, এইটা। তাহলে আমাদের 17.1 কোটি হচ্ছে এটা মোট জনসংখ্যা। এখন জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের জনশুমারি অনুযায়ী 1.22%, এবং জনসংখ্যা বৃদ্ধির হার কত, 1.33, না 2025-এ বের হয় নাই, এটা হচ্ছে সার্ভে টাইপের হয়, এটাও সার্ভে টাইপের হয়। তবে এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার অনেক সময় ডোর টু ডোর না গিয়ে এটা সেকেন্ডারি ডাটা দিয়ে অনেক সময় কাজ করে, কারণ গভর্নমেন্ট বিভিন্নভাবে কিন্তু আপনার ডাটাগুলো পাচ্ছে। হ্যাঁ, দুইটা আলাদা, কারণ হচ্ছে এদের সিস্টেম আলাদা, এবং আপনার 2022-এ একটা হয়েছে, 2024-এ একটা হয়েছে, মাঝখানে জনসংখ্যা তো বাড়ছে। তাহলে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের কত জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%, আর গৃহ জনশুমারি অনুযায়ী 1.22। আমরা জনশুমারিতে জনসংখ্যার ঘনত্ব পাই 1,119, আর এখানে পাইলাম কত, 1171। আমাদের জনশুমারি অনুযায়ী পুরুষ আর মহিলার অনুপাত, প্রতি 100 জন মহিলার এগেনস্টে পুরুষের পরিমাণ হচ্ছে 58.04। আমাদের বাংলাদেশে পুরুষের সংখ্যা কম, আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বলতেছে প্রতি 100 মহিলার এগেনস্টে পুরুষের সংখ্যা 96.3 জন। হ্যাঁ, তাহলে আমাদের জনশুমারি অনুযায়ী 98:100, আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 96:100। হ্যাঁ, সাক্ষরতার হার আমাদের জনশুমারি অনুযায়ী 74.80%, আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 77.9%। না, জনসংখ্যা তো বাড়তেছেই আমাদের। তাহলে আমাদের নির্ভরশীলতার অনুপাত আপনাদের বলছিলাম কর্মক্ষম, কর্মক্ষম হচ্ছে এরা, তাহলে এটা হচ্ছে কর্মক্ষম। তাহলে আমার 15 বছরের নিচে এবং 64 বছরের উপরে এরা হচ্ছে আলটিমেটলি নির্ভরশীল, 0 থেকে 14 বছর এবং 65-র উপর যারা, তারা হচ্ছে নির্ভরশীল। তাহলে নির্ভরশীলতার অনুপাত হচ্ছে 52.64, এটা হচ্ছে আমাদের নির্ভরশীলতার অনুপাত। শিশু মহিলা অনুপাত এটা হচ্ছে 332, অর্থাৎ প্রতি 1000 মহিলার বিপরীতে কি পরিমাণ শিশু আছে, এটা হচ্ছে শিশু মহিলা অনুপাত আমাদের
32। খানার গড় আকার, অর্থাৎ একটা পরিবারে একসাথে যারা ভাত খায়, এক হাঁড়িতে ভাত খায় যারা, এরকম অ্যাভারেজ ধরেন পরিবারের অ্যাভারেজ সদস্য সংখ্যা এক হাঁড়িতে ভাত খায় যারা, এরকম খানার গড় আকার হচ্ছে 3.98 জন। দেখলো কি অ্যাভারেজ আমাদের মেম্বার 4 জন করে। শিক্ষার হার হচ্ছে 74.80%, এটা আমরা আগেই দেখছি। সাক্ষরতার হার যেটা, আমাদের ঘনত্ব আমরা দেখছি কত, 11,119, এটা কিন্তু জনসমুদ্রের অনুযায়ী। আমাদের ঘনত্ব বেশি কোথায়, ঢাকা বিভাগে, এগুলো ভেতরের গুলো লাগবে না। তাহলে ঢাকা বিভাগের ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি। বরিশালে ঘনত্ব কি, কম। জেলা হিসেবে ঘনত্ব কম হচ্ছে রাঙামাটিতে, রাঙামাটিতে হচ্ছে ঘনত্ব কম। তাহলে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হবে দেখি বলেন তো বুদ্ধি করে। জনসংখ্যা বেশি কোথায় হইতে পারে, বৃদ্ধি বেশি সবচেয়ে বেশি কোথায় হইতে পারে, তাহলে ঢাকাতে। হ্যাঁ, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে 50%। 50%-এর হচ্ছে আমাদের 2012 থেকে এটা একসাথে একটা প্রজেকশন দিছে, 12 থেকে 42, এটার মধ্যে হচ্ছে আমাদের 50%-এর উপর থাকবে। আমরা ডিভিডেন্ডে প্রবেশ করছি। আর অন্যান্য যেগুলো হিসাব, এগুলো ইন্ডিভিজুয়ালাইজ ডিআরএন ক্যালকুলেশন করে দিছে, বাট এটা একটা ওভারঅল প্রজেকশন আমাদের। তাহলে আমাদের ঢাকাতে বেশি ঘনত্ব, মানে হচ্ছে কি আপনার প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করতেছে, এটাকে বলা হচ্ছে ঘনত্ব। তাহলে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে। আর জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে কম, পিপিনুল আগেই বলে ফেলছে, তাহলে বরিশাল বিভাগে। জ্যাগোদিল বিশাল, হ্যাগোবাড়ি বরিশাল। তাহলে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে কম বরিশাল বিভাগে, আর জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ঢাকা বিভাগে। তাহলে কি করতে হবে, ঢাকাইয়া পোলার সাথে বরিশালের মায়ের বিয়ে দিতে হবে, তাহলে জনসংখ্যাটা ব্যালেন্স থাকবে, একদিকে কম একদিকে বেশি। হ্যাঁ, তাহলে সাক্ষরতার হার আমরা দেখি। সাক্ষরতার হার হচ্ছে গিয়ে যে আমাদের শীর্ষ বিভাগ, তাহলে ঢাকার মধ্যে মানুষজন বেশি, জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, তাহলে এখানে হচ্ছে আমার শীর্ষ বিভাগ কোনটা, ঢাকা, সাক্ষরতার হারের দিক থেকে। সাক্ষরতা কম হচ্ছে আবার ময়মনসিংহ এর মধ্যে। সাক্ষরতায় শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর, আর সাক্ষরতায় সর্বনিম্ন সাক্ষরতার হার যেখানে জেলা হচ্ছে এটা জামালপুর। তাহলে সাক্ষরতায় টপে সাক্ষরতার হার এটা 74.80 করে দেন। হ্যাঁ, 74.66, এটা নতুন কিছু আপডেটেড আসছে, ওখানে 74.8 দেওয়া আছে। সাক্ষরতার হার হচ্ছে গিয়ে আপনার একটা ক্রাইটেরিয়া সেট করে যে আপনি হচ্ছে আপনার শিক্ষার অবস্থা কেমন। আমাদের 74.8% হচ্ছে মানুষজন শিক্ষিত। তাহলে সাক্ষরতা কম হচ্ছে ময়মনসিংহ এর মধ্যে, শীর্ষ হচ্ছে ঢাকাতে। জেলার মধ্যে শীর্ষ পিরোজপুর, সর্বনিম্ন সাক্ষরতার হার হচ্ছে জামালপুরে। তাহলে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের স্থূল জন্মহার প্রতি হাজারে কতজন করে বাচ্চা জন্মগ্রহণ করতেছে আমাদের, এটা হচ্ছে আমাদের 19.4 জন। আর স্থূল মৃত্যুহার হচ্ছে প্রতি হাজারে 6.1। শিশু মৃত্যুহার, তাহলে প্রতি হাজার যে পরিমাণ শিশু জীবিত জন্মগ্রহণ করতেছে তার মধ্যে আবার 27 জন মারা যাচ্ছে। আর মোট প্রজনন হার হচ্ছে 2.17, এটা মহিলাদের মোট প্রজনন হার। তাহলে অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে স্থূল জন্মহার 19.4, স্থূল মৃত্যুহার 6.1, শিশু মৃত্যুহার 27, আর মোট প্রজনন হচ্ছে 2.17। তাহলে এটা লাগবে না, এগুলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার হচ্ছে গিয়ে আমাদের 62.1% মাত্র এটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে। এখন একজন বলছিলেন যে কেন আমাদের হচ্ছে গিয়ে মানে সবসময় কখনো কমছে কেন, তাহলে কমে নাই, কারণ হচ্ছে গিয়ে আমাদের ব্যবহারের হার তো কম। হ্যাঁ, তাহলে আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 72.3 বছর, এটা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 72.3 বছর হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল। আমরা ধরে নিই যে আমাদের অ্যাভারেজ মানুষ এই টাইমটা বাঁচে 72.3 বছর, এটা পুরুষ আর মহিলাটা আলাদা করে লাগবে না। বিবাহের গড় বয়স পুরুষের 25.4 আর মহিলাদের 18.8। এখন জনসংখ্যা সংক্রান্ত কিছু দিয়ে আমরা দিবস দেখি। আমাদের 2রা জানুয়ারি হচ্ছে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি, এবং আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11ই জুলাই। আমাদের শিশু কত, শিশু হচ্ছে 0 থেকে 18 বয়সী, এদেরকে আমরা বলি শিশু। আর আমরা কিশোর অপরাধী কাদেরকে বলি, 7 থেকে 16 বছর বয়সী যারা, তারা হচ্ছে কিশোর অপরাধী। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষার কথাটা মেনশন থাকবে এখানে 19.4। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার, হ্যাঁ প্রতি বছরে হচ্ছে আমাদের প্রতি হাজারে এই পরিমাণ ইয়ে মারা যায়, এটা ইয়ারলি হিসাব করা হয় আর কি।
তাহলে আমাদের হচ্ছে এই যে কিশোর অপরাধী এদেরকে হচ্ছে যেখানে পাঠানো হয় অপরাধ করলে কিছু উন্নয়ন কেন্দ্রে, আমরা বলি এদের জন্য তো আমরা কারাগার বলি না, সংশোধনাগার বলি। তাহলে কিশোরদের দুইটা আছে সংশোধনাগার, একটা হচ্ছে টঙ্গী গাজীপুরে আর একটা যশোরের পুলের হাটে। আর কিশোরীদের জন্য হচ্ছে একটা মাত্র আছে, যেটা হচ্ছে গাজীপুরের কোনাবাড়িতে। না, এটা হচ্ছে অপরাধীর কথা, কিশোর অপরাধের বয়সসীমা ধরা হয়েছে। এটা আমাদের আইনে করছে আর কি, 7 থেকে 16। এখন আপনি হচ্ছে মেগাসিটি কাকে বলবেন? যাদের 1 কোটির বেশি জনসংখ্যা তাদেরকে বলবেন মেগাসিটি। আর যদি জনসংখ্যা 2 কোটির বেশি হয়ে যায় তাকে আমি বলবো মেটাসিটি। তাহলে বলেন, ঢাকা কি এখন মেগাসিটি নাকি মেটাসিটি? ঢাকা কি মেগা নাকি মেটা? তাহলে আমাদের মেটা হয়ে গেছে ঢাকা। চলেন আমরা একবার আরেকবার এত ইনফরমেশন যে দেখলাম, আমরা একবার কুইকলি রিক্যাপ করে আসি, একদম দ্রুত, যেগুলো ইনফরমেশন ইম্পর্টেন্ট আমাদের লাগবে। তাহলে আমরা ডেমোগ্রাফি ডিভিডেন্ড বলছি 12 থেকে শুরু, 42-এ শেষ। 15 থেকে 64 বছর বয়সী জন হচ্ছে কর্মক্ষম। মেটা হওয়ার পথে না, ঢাকার জনসংখ্যা 5 থেকে 6 কোটির উপর। তাহলে আমরা জনসংখ্যায় বিশ্বে কত? অষ্টম। জনসংখ্যা নীতি আমাদের সর্বশেষ 2012 সালে। নিপোর্ট এগুলো, এনপিসি এগুলো সব জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান। অবিভক্ত বাংলায় 1872 সালে আমাদের আদমশুমারি প্রথম হয়। যুক্তরাষ্ট্রে বিশ্বের মধ্যে সবচেয়ে প্রথম হয়েছে পাকিস্তান আমলে 1951-তে, বাংলাদেশে 74-এ। বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি হয়েছে আমাদের টোটাল কয়টা? 6টা। আমাদের ষষ্ঠ আদমশুমারি, এটার নাম আমরা দিছি কি? জনশুমারি। এটাতে হেল্প করছে নাসা, আর পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এটা পরিচালনা করছে। আমাদের মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি অনুসরণ করা হয়েছে। 16,98,28,911 জন, এটা বর্তমান জনসংখ্যা। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার জনসময় অনুযায়ী 1.22, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1.33, জনশুমারি অনুযায়ী আমাদের জনসংখ্যার ঘনত্ব 1119, আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1171। আমাদের 98:100 হচ্ছে আমাদের পুরুষ মহিলার অনুপাত, আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 96:100। আমাদের সাক্ষরতার হার 74.80%। আমাদের জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে, ঘনত্ব কম বরিশাল বিভাগে। জনি এগুলো এগুলো রিক্যাপ, এখানে স্লো যাবে না। এতক্ষণ শুনছেন না, এগুলো কুইকলি একবার রিক্যাপ করছি। জেলা হিসেবে ঘনত্ব কম রাঙামাটি। জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে, সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে। সাক্ষরতার হার বেশি হচ্ছে ঢাকাতে, সাক্ষরতার হার কম হচ্ছে ময়মনসিংহে। শীর্ষ জেলা পিরোজপুর, সর্বনিম্ন সাক্ষরতার হার হচ্ছে জামালপুরে। আমাদের স্থূল জন্মহার 19.4, স্থূল মৃত্যুহার 6.1। প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3 বছর। আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস এটা হচ্ছে 11ই জুলাই। কি পরিমাণ মানুষ আমাদের শিক্ষিত, এটা হচ্ছে সাক্ষরতার হার। হ্যাঁ, আমি ঢাকাতে থাকি। তাহলে আমাদের শিশু কত? 0 থেকে 18 বছর, এরা হচ্ছে আমাদের শিশু। আমাদের কিশোর অপরাধী কারা? 7 থেকে 16 বছর বয়সীরা, তারা হচ্ছে কিশোর অপরাধী। তাহলে এবার আপনারা আমার কিছু প্রশ্নের উত্তর দিবেন। রিক্যাপ আমি কুইকলি করছি, এবার প্রশ্নের উত্তর দেন, দেখি কতটুকু মনে আছে আমাদের। তাহলে আমরা হচ্ছে কর্মক্ষম জনগণ, আমাদের ক্রাইটেরিয়া কত? কত বছর থেকে কত বছর? 15 থেকে 64। স্থূল জন্মহার মৃত্যুহার হচ্ছে প্রতি হাজারে কি পরিমাণ বাচ্চা জন্মগ্রহণ করতেছে আর কি পরিমাণ মারা যাচ্ছে। তাহলে 15 থেকে 64। গুড। আমরা মোট জনসংখ্যায় বিশ্বে কততম? বাংলাদেশ আমরা হচ্ছে অষ্টম। আমাদের সর্বশেষ জনসংখ্যা নীতি এটা কত সালে হয়েছে? 2012 সালে হয়েছে। আমাদের হচ্ছে আদমশুমারি এখন পর্যন্ত কয়টা হয়েছে? আমাদের 6টা হয়েছে। আমাদের প্রথম আদমশুমারি কত সালে হয়? 1974 সালে। 1976 বলছে, 1976 এক জায়গায় পড়াইছিলাম। 1976-এ কি ছিল? 1976-এ কি ছিল? এখানেই পড়াইছি, এখনো কেউ উত্তর দিতে পারে নাই দেখি। হ্যাঁ, জনসংখ্যা নীতি। কৃষিতে পড়ছিলাম, ঠিক আছে, কৃষি শুমারি হয়েছে। এখানে জনসংখ্যা নীতি প্রথম যেটা, এটা ছিল আমাদের
1976 সালে। আচ্ছা, আমাদের হচ্ছে জনসংখ্যার ঘনত্ব আদমশুমারি অনুযায়ী কত? আমাদের ষষ্ঠ যেটা জনশুমারি, এটা অনুযায়ী কত? 1119। ভেরি গুড। আমাদের জেলা হিসেবে ঘনত্ব কম কোন জেলায়? কোন জেলায় আমাদের ঘনত্ব কম? রাঙামাটি। ঘনত্ব কম বললে রাঙামাটি। যদি বলি আমার কোন বিভাগে ঘনত্ব কম, তখন বলবেন। এটা খুবই খেয়াল করে, কোনটাতে বিভাগ বলতেছে কোনটাতে জেলা বলতেছে, এটা খুবই খেয়াল রাখতে হবে। বিভাগ বললে বরিশাল। তাহলে সাক্ষরতার হার আমাদের হচ্ছে কোন বিভাগে সবচেয়ে বেশি সাক্ষরতার হার? ঢাকাতে। আমাদের পুরুষ মহিলার অনুপাতটা কেউ অ্যাকুরেট বলতে পারবেন? আমাদের আদমশুমারি অনুযায়ী, যেটা ষষ্ঠ জনশুমারি অনুযায়ী, পুরুষ মহিলার অনুপাত কত? আদমশুমারি অনুযায়ী হচ্ছে 98.04:100। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, পরীক্ষার মধ্যে যদি আপনাদের বলে মহিলা পুরুষের অনুপাত, তখন কিন্তু আবার 100:98.04 হয়ে যাবে। ঠিক আছে? সো খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি বলতেছে। এই যে এতক্ষণ জিজ্ঞেস করছে, এখান থেকে দেখবেন যে চলে আসবে প্রশ্ন। ঠিক আছে? এবার চলেন, এবার হচ্ছে আমরা পড়বো একটু আমাদের উপজাতিদের নিয়ে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে আমরা একটু দেখব। এখানে অনেক কিছুই হচ্ছে আপনার মানে ম্যাক্সিমাম জিনিসপত্র মুখস্থের, তবে কয়েকবার রিডিং পড়লে এটা মুখস্থ হয়ে যায়, এটা একটা সুবিধা। তাহলে আমাদের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ইসরাত, এগুলোই তো কুইজ আপনাদের যে ধরছি, এটাই কুইজ। এটা অপশন ছাড়া কুইজ, এটা আরো ইফেক্টিভ। তাহলে সংবিধানের 23-এর ক নাম্বার অনুচ্ছেদে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথম লার্নিং কি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে কি বলা হয়েছে, এটা 23-এর ক নাম্বার অনুচ্ছেদে। আদিবাসী বলা যাবে, এটা নিয়ে বিতর্ক কেন? হ্যাঁ, আহমদুল্লাহ, এটা হচ্ছে গিয়ে আদিবাসীর সঙ্গে উপজাতির সঙ্গে মধ্যে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, আদিনিবাস যাদের শুরু থেকে এখানে যারা আছে, এটা তাদেরকে বলা হচ্ছে আদিবাসী একদম মেইনল্যান্ড থেকে। আর অন্যান্য জায়গা থেকে ধরেন হচ্ছে আমার এখানে আসলো, তাদেরকে আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে পারি। এখন এটা নিয়ে হচ্ছে গিয়ে আপনার অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, এই কারণে বিতর্ক যে আমার প্রকৃত সংজ্ঞাটা নিয়ে। এখন যখন হচ্ছে আপনি একটা গোষ্ঠীকে আদিবাসী বলছেন, তখন তাকে কিন্তু সার্টেন অধিকার দিতে হয়, অধিকার এনশিওর করতে হয়। হ্যাঁ, তো এই কারণে উপজাতি এবং আদিবাসীর মধ্যে এটা অনেক ধরনের কথা, এটা অনেক মানে এটা নিয়েই তো রিসার্চের পর রিসার্চ হয়। হ্যাঁ, তো এই অল্প সময়ের মধ্যে এটা ইয়ে করা যাবে। আমি কোনো একদিন এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তাহলে আমরা যে সেখানে মনে রাখবো কি, সংবিধানের 23-এর ক নাম্বার অনুচ্ছেদে উপজাতিদের নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আমাদের যে বিশ্ব আদিবাসী দিবস, এটা কত তারিখ? এটা হচ্ছে 9 আগস্ট। এটা হচ্ছে আমাদের বিশ্ব আদিবাসী দিবস। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার 1%। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 50টা। তার মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। হ্যাঁ, আমাদের পার্বত্য কয়টা? 11টা। কোথাও কোথাও আছে 12টা। দুইটাই মাথায় রাখেন। তাহলে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতি হচ্ছে 11, নাহলে হচ্ছে 12। সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে কোথায়? রাঙামাটিতে। সবচেয়ে বেশি বসবাস করে রাঙামাটিতে। এবং সর্বনিম্ন বসবাস করে লালমনিরহাটে। লালমনিরহাটে সবচেয়ে বেশি কম উপজাতি জনগোষ্ঠী বসবাস করে। আমাদের উপজাতীয় ভাষার সংখ্যা হচ্ছে 32টা, কোথাও কোথাও 34টা আছে। 32/34, এটা হচ্ছে ভাষার সংখ্যা। তাহলে আমার উপজাতি ছিল 50টা, তাদের ভাষা হচ্ছে গিয়ে 32 থেকে 34টা। সংখ্যায় বৃহত্তম কারা? সংখ্যায় বৃহত্তম হচ্ছে চাকমারা, এরা সংখ্যায় বৃহত্তম। আর সমতলে সবচেয়ে বৃহত্তম কারা? তারা হচ্ছে সাঁওতাল। আমাদের হচ্ছে আমরা যদি সংখ্যাটা দেখি, তাহলে চাকমা সবচেয়ে বেশি, সেকেন্ডে বেশি মারমারা, থার্ডে হচ্ছে ত্রিপুরা। আগে এখানে সাঁওতাল ছিল, এখন সাঁওতালরা নেমে গেছে চতুর্থতে। এবং সাঁওতালরা আবার সমতলের বৃহত্তম উপজাতি। এই তিনটা, এরা আবার হচ্ছে পাহাড়ে থাকে, পাহাড়ে। এই কারণে যখন বলা হয় সমতলের কথা, যে সমতলে বৃহত্তম কারা, তারা হচ্ছে আবার সাঁওতাল।
তবে সংখ্যায় সবচেয়ে বেশি হচ্ছে চাকমা। তাহলে চাকমা, মারমা, ত্রিপুরা, তারপর হচ্ছে সাঁওতাল। এটা হচ্ছে আমাদের সংখ্যা ভিত্তিক সিরিয়াল। সবচেয়ে কম জনসংখ্যার উপজাতি হচ্ছে ভিল। এরা সবচেয়ে কম আমাদের এখানে, ভিল। আর হচ্ছে গুর্খা। তাহলে ভিলটা সবচেয়ে কম, এখানে মাত্র 95 জন আছে আমাদের এখানে ভিলে। চাকমাদের জীবিকা, এরা মূলত হচ্ছে কৃষি পদ্ধতি এবং জুম চাষ করে জীবিকা নির্বাহ করে। আমরা জানি জুম পাহাড়ের মধ্যে, পাহাড়ের ঢালে হচ্ছে চাষ করা হয়, এটাকে বলা হচ্ছে জুম চাষ। গারো উপজাতি যারা আছে তাদের প্রকৃত নাম হচ্ছে মান্দি। মান্দি হচ্ছে গারো উপজাতির প্রকৃত নাম, মান্দি। আর খাসিয়া গারোরা কিন্তু মাতৃতান্ত্রিক উপজাতি। মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে খাসিয়া এবং গারো। বেসিক ভিউতে ভাষা আছে 36টা। এখন এদের সোর্স কোনটা যায় না, আমরা এটা হচ্ছে জনশুমারি, আমাদের যেটা জনশুমারি অনুযায়ী হচ্ছে আমরা এই ইনফরমেশনটা এখানে পুট করছি। তাহলে খাসিয়া এবং গারো হচ্ছে বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি। খাসিয়া এবং গারো মাতৃতান্ত্রিক মানে হচ্ছে এদের হচ্ছে পরিবারের মধ্যে মাই প্রধান, পুরুষরা বিয়ে হয়ে হচ্ছে স্ত্রীর ঘরে যায়। তাহলে খাসিয়া এবং গারো এটা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি। পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশে মাতৃতান্ত্রিক উপজাতি কারা, এটা হচ্ছে খাসিয়া এবং গারোরা। বহুপতি গ্রহণকারী উপজাতি, যারা এক মহিলা একের অধিক পুরুষ বিবাহ করে, এটা কোথায় হয়? এটা হচ্ছে টোডাতে হয়। পুরুষ নির্যাতন হয় না, দেখতে হবে ওটা হয় কিনা। তাহলে বহুপতি গ্রহণকারী উপজাতি হচ্ছে টোডা। আছে। পুরুষের চেয়ে বেশি বয়সী নারী বিয়ে করে হচ্ছে তংচঙ্গারা। না, টোডা হচ্ছে গিয়ে আমাদের এখানে নাই, স্পেসিফিক্যালি ওভাবে নাই। তাহলে পুরুষের চেয়ে বেশি বয়সী নারী ব্যবহার করে, বিয়ে করে কারা? তংচঙ্গারা। তারা সিনিয়র বিয়ে করে। হাজং, হাজংদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ, বিধবা বিবাহের প্রচলন রয়েছে, এটা হাজং। ঢাকা শহরে যেমন তেজগাঁও আমরা মণিপুরি এলাকা বলি না, এখানে কিন্তু মণিপুরি সংখ্যাধিক্য বেশি ছিল। হ্যাঁ, মণিপুরিতে। হ্যাঁ, সিনিয়র আপু রাতুল খুশি হয়ে গেছে। অনেকে সিনিয়র আপুকে অ্যাপ্রোচ করতে চাই। আমাদের একমাত্র উপজাতির প্রধান বিচারপতি কে ছিলেন? সুরেন্দ্র কুমার সিনহা। উনি হচ্ছে একজন মণিপুরী। হ্যাঁ, ফার্ম গেটে আমাদের ওদিকে মণিপুরে প্রচুর আছে। সবচেয়ে উঁচু গ্রাম, হ্যাঁ হ্যাঁ, শিবনের তো ড্রিম বলতেছে সিনিয়র বিয়ে করা। না, এমনি ভালো সিনিয়র বিয়ে করলে হচ্ছে গিয়ে দেখে শুনে রাখবে একটু, মুরব্বী যেহেতু ভালো মন্দ কথা বলবে, মুরব্বীদের কথা শুনলে ভালো হয়। তাহলে সবচেয়ে উঁচু গ্রাম কোনটা? পাসিংপাড়া। এটার অবস্থান হচ্ছে কেওক্রাডাং। হ্যাঁ, আমাদের চূড়া কেওক্রাডাঙে, এখানে মুরংরা বসবাস করে। তাহলে পাসিংপাড়া হচ্ছে সবচেয়ে উঁচু গ্রাম। এই যে আফরোজা, তার জামাই জুনিয়র, সে যে সমস্যা নাই। কেওক্রাডাং, কেওক্রাডাং কোথায়? কেওক্রাডাং হচ্ছে গিয়ে আমাদের এটা হয়ে যেতে হয় আর কি, আপনার রাঙামাটি হয়ে যেতে হয়, রাঙামাটি হয়ে খাগড়াছড়ি ওখানে পাসিংপাড়া, এটাই মনে রাখেন। তাহলে বান্দরবান, হ্যাঁ সরি বান্দরবান, ইয়েস হচ্ছে বান্দরবান। মানে আমি নিজেই উঠছি কিন্তু কেওক্রাডাঙে, বান্দরবান। রুমা হয়ে, ইয়েস, বগালেক রুমা ওদিকে হয়। হ্যাঁ, এখন মনে হয় একটু পতি হয়ে গেছে, আবার একটু নিরাপত্তা জনিত ইস্যু আছে। তাহলে আদিবাসী এবং উপজাতি জীবনধারা নিয়ে একটা বই লিখছিল আরণ্য জনপদে, এটা আব্দুল সাত্তার সাহেব। হ্যাঁ, এটা থার্ড উঁচু। বাসস্থান আমরা এবার একটু দেখি। চাকমারা কোথায় আছে? চাকমারা থাকে হচ্ছে আমাদের তিন পার্বত্য চট্টগ্রাম, তিন জেলা, তিন পার্বত্য জেলায় থাকে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এছাড়া ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচলেও তারা থাকে। রাখাইন বা মারমা, এই মারমারা যখন পাহাড়ি এলাকায় থাকে এরা হচ্ছে মারমা নামে পরিচিত, আবার এরা যখন সমতল এলাকায় থাকে তখন এরা রাখাইন নামে পরিচিত। তাহলে মগ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতল এলাকায় রাখাইন নামে পরিচিত এবং পাহাড়ি এলাকায় মারমা নামে পরিচিত। তাহলে রাখাইন বা মারমা এটা কিন্তু সেম। হ্যাঁ, আমরা হচ্ছে যেমন পটুয়াখালীতে যারা আছেন, পটুয়াখালীর মানুষজন, পটুয়াখালীর এরা কিন্তু হচ্ছে ওখানে প্রচুর রাখাইন আছে, রাখাইন পল্লী আছে। তো তারা হচ্ছে রাখাইন, এরা কিন্তু মগ, যারা সমতলে আছে এরা হচ্ছে রাখাইন, আর যারা পাহাড়ে থাকে এদেরকে বলা হচ্ছে মারমা। এদের মূল হচ্ছে জাতি কোনটা? এরা হচ্ছে মগ। এই মগদের আদি নিবাস ছিল আরাকানে, মিয়ানমার, আরাকানে।
তাহলে মারমারাও কিন্তু 3 পার্বত্য জেলায় থাকে। এখানে ছবিতে হচ্ছে মাচিচিং মারমা, উনি 38তম বিসিএস এর ক্যাডার। হ্যাঁ, কলাপাড়ায় বেশি থাকে। ত্রিপুরাদের বাসস্থান, এরা হচ্ছে 3 পার্বত্য জেলায় থাকে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে থাকে ত্রিপুরারা। তাহলে আমরা হচ্ছে কিছু দেখলাম যে কমনলি কিন্তু 3 পার্বত্য জেলায় আছে, যে প্রথম 3টা যে বেশি। হ্যাঁ, তাহলে চাকমা, মারমা, ত্রিপুরা এরা কিন্তু 3টাই হচ্ছে গিয়ে আপনার কোথায় আছে? খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটিতে আছে। চাক, খুমি, খিয়াং, চাক, খুমি, খিয়াং এই 3টি উপজাতীয় বান্দরবানে থাকে। মুরং বা ম্রো এরা হচ্ছে বান্দরবানে থাকে। তাহলে মুরংরা পাসিং পাড়ায় কিন্তু মুরংরা থাকে। সবচেয়ে যে উঁচু গ্রাম আমরা দেখলাম, এই মুরং বা ম্রোরা বান্দরবানের ওখানে পাসিং পাড়াতে ওরা থাকে। তাহলে বান্দরবানে আমরা অনেকগুলো পাইলাম না? তাহলে বান্দরবান, মামু পাত্রী খুব চকচকে। তাহলে বান্দরবান দিয়ে মামু, মারমা, মুরং, মামু পাত্রী খুব চকচকে, পাত্রী দিয়ে পাংখোয়া, খুমি, চাক। এছাড়া খিয়াংও আছে, খিয়াংও আছে। এরা সবাইকে, এগুলো সব বান্দরবানে থাকে। তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু আসতে পারে যে আমার নিচের কোন উপজাতি হ্যাঁ বান্দরবানে থাকে। তাহলে মামু পাত্রী খুব চকচকে, মারমা, মুরং, পাংখুয়া, খুমি, চাক। তাহলে 3 জেলাতে বসবাস করে কারা? ত্রিলুচা, পার্বত্য 3। তাহলে ত্রিপুরা, লুসাই, চাকমা, ত্রিলুচা। তাহলে লু দিয়ে এখানে হচ্ছে কি আমার মারমা। গারোটা কোথায়? গারোটা থাকে হচ্ছে ময়মনসিং জোনটাতে। ময়মনসিং, টাঙ্গাইল, দাঁড়ান, এটা ত্রিলুচা না, এটা করে দিই, আপনাদের হালকা চেঞ্জ করে দিই। এটা দাঁড়ান, ত্রিমাচা দিয়ে মনে রাখেন, ত্রিলুচা না, ত্রিমাচা দিয়ে মনে রাখেন। ত্রিপুরা, মারমা, চাকমা, ত্রিমাচা। তাহলে এটা হচ্ছে পার্বত্য 3 জেলাতে বসবাস করে ত্রিমাচা, ত্রিপুরা, মারমা, চাকমা। তাহলে গারোটা হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, কিছু সিলেট, মৌলভীবাজারে, মূলত ময়মনসিংহ জোনে এই গারোটা থাকে। হাজং, এরাও থাকে ময়মনসিংহ, নেত্রকোনা জোনে, হাজংরা। তাহলে হাহা গারো, হাজং, হাদুই, গারো এরা হচ্ছে কি, হ্যাঁ লুসাইবাদ, ময়মনসিংহ, নেত্রকোনা এলাকায় থাকে হাহা গারো। হাজং, হাদুই, গারো এরা হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা এলাকায় থাকে। মণিপুরী এবং খাসি যারা বা খাসিয়া যারা, তারা হচ্ছে সিলেট অঞ্চলে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। মণিপুরী, খাসি এরা হচ্ছে সিলেট জোন। কারণ আমার মেডিকেলে হচ্ছে অনেক মণিপুরি পড়তো। মণিপুরী, খাসি এরা হচ্ছে সিলেট অঞ্চলে। হ্যাঁ, লুসাই হচ্ছে গিয়ে এটা খাগড়াছড়িতে থাকে ওরা। পাঙ্গন বা লাওয়া এরা হচ্ছে মৌলভীবাজার, এরা মূলত হচ্ছে মণিপুরি মুসলিম। মণিপুরীদের মধ্যে হচ্ছে গিয়ে একটা গ্রুপ আছে যারা হচ্ছে ইসলাম ধর্ম অবলম্বন করছে, তাদেরকে বলা হয় পাঙ্গন, এরা থাকে মৌলভীবাজারে। এটা হচ্ছে মণিপুরি মুসলিম বলা যায়, মণিপুরি মুসলিম। হ্যাঁ, এরাই হচ্ছে পাঙ্গল, পাঙ্গান, লাউয়া অনেক নামে ডাকা হয়। মুন্ডা, মুন্ডা হচ্ছে গিয়ে এরা সিলেটে থাকে, সিলেটের চা বাগানে থাকে মুন্ডা। ছবিতে এখানে হচ্ছে মুন্ডা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স এর স্টুডেন্ট। তাহলে সিলেটে কি কি আছে? সিলেটে খাম্মু, সিলেটে খাম্মু এটা দিয়ে মনে রাখবেন। খাসিয়া, মণিপুরি, মুন্ডা। 45-এ আমাদের প্রশ্ন আসছিল যে সিলেটে নিচের কোন উপজাতি থাকে? না, এরা নিজেদের মধ্যে ম্যাক্সিমাম বিয়ে করে। তাহলে সিলেটে খাম্মু, তাহলে খাসিয়া, মণিপুরি, মুন্ডা। আমাদের হচ্ছে 45 প্রশ্ন আসছিল, যারা এটা মনে রাখছে এই ছন্দ তারা ধামধাম আনসার করে ফেলছে। সিলেটে খাম্মু, খাসিয়া, মণিপুরি, মুন্ডা। ওরাও, এরা থাকে রাজশাহীতে, রাজশাহী, রংপুর, দিনাজপুরে, এটা হচ্ছে ওরাও।
সাঁওতাল, এটা রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মানে পুরো রাজশাহী বিভাগে সাঁওতালরা থাকে। হ্যাঁ, এখান থেকে হয়তো লাউয়াছড়া আসছে, মানে একদম এখান থেকেই জেনারেট হয়েছে কিনা অ্যাকুরেট বলতে পারছেন না, হতে পারে। হ্যাঁ, ওরাও এবং সাঁওতাল আলাদা। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে পারভেজ এর এলাকার দিকে, পারভেজ ভাই। রাজবংশী, এটা র দিয়ে মনে রাখেন, রাজবংশী হচ্ছে রংপুরে থাকে, রংপুরে রাজবংশী। তাহলে রংপুরকে সারাও, রংপুরকে আমরা তিনটা দেখলাম, সাঁওতাল, রাজবংশী, ওরাও, এরা রংপুর জোনে আছে। কোল, এরা হচ্ছে আবার চাপাই, আমের জায়গা চাপাই, আমের কোলে তারা বসবাস করে, কোল উপজাতি। বাওয়ালি, মোয়ালি, এরা যদিও হচ্ছে গিয়ে আপনার কোন উপজাতি না, আপনার যারা মধু সংগ্রহ করে তাদেরকে মোয়ালি বলা হয়, মধু সংগ্রহ। আর বাওয়ালি কাদেরকে বলে দেখি, কার জেনারেল নলেজ ভালো? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পেশা। গোলপাতা, গোলপাতা যারা সংগ্রহ করে, গোলপাতা সংগ্রাহক, সংগ্রাহক। তাহলে রাখাইন বা মগ, এই যে বললাম যে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার, এরা তাহলে যারা রাখাইন, যেসব রাখাইন বা মগ পাহাড়ে বসবাস করে, এদেরকে কি বলা হয়? এদেরকে মারমা বলা হয়। গুড। তাহলে উপজাতিদের কিছু গ্রাম এবং গ্রাম প্রধানের নাম আমরা একটু চলেন জানি। চাকমাদের গ্রামকে বলা হয় আদাম, এবং এদের গ্রাম প্রধানের নাম হচ্ছে কারবারি। চাকমাদের গ্রাম প্রধানের নাম কি? কারবারি। মারমাদের গ্রামকে বলা হয় রোয়াজ, রোয়াজ থেকে এদের গ্রামের যে হেড তাকে বলা হয় রোয়াজা। ত্রিপুরারা গ্রামকে বলে পাড়া, পাড়া থেকে পাড়া প্রধান। তঞ্চঙ্গারা হচ্ছে গিয়ে গ্রাম হচ্ছে রয়া, আর গ্রাম প্রধান হচ্ছে কারবারি। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি, আর সাঁওতালদের গ্রাম প্রধানের নাম হচ্ছে মাঝি। না, রোহিঙ্গার উপজাতি না। হ্যাঁ, এগুলো একবার পড়তে হবে, এগুলো লাগবে আপনার। এই যে সাঁওতালদের গ্রাম প্রধান মাঝি, আরেকটা আমাদের বাংলাদেশে একটা জায়গা আছে যেখানকার হেডকে, পাড়ার হেডকে বলা হয় মাঝি। দেখি বলেন কোনটা? রোহিঙ্গাদের। গুড। তাহলে রোহিঙ্গাদের পাড়া প্রধান, রোহিঙ্গা প্রধানকেও মাঝি বলে ওরা, রোহিঙ্গা প্রধানকে ওরা মাঝি বলে। হ্যাঁ, এগুলো একটু হালকা জীবন দিতে হবে, কারণ চলে আসতে পারে যে চাকমাদের গ্রাম প্রধানকে কি বলে। হ্যাঁ, পড়তে হবে, নাহলে কি দিছি, একটু পড়তে হবে তো। হালকা জীবন দিয়ে দেন, এগুলো হালকা জীবন। একবার রিডিং পড়েন, রিডিং পড়লে মনে পড়বে। রাফিদ, এখন মনে হচ্ছে এই জনসংখ্যার সুবিধাটা কি, আপনি যখন দু একবার রিভিশন পড়বেন না, তারপর যখন প্রশ্ন সলভ করবেন, এগুলো এমনিতেই মনে থাকে, এগুলো নিয়ে প্যারার দরকার নাই। হ্যাঁ, রোহিঙ্গাদের ভাষার সঙ্গে চিরঙ্গের ভাষা ধরেন অ্যারাউন্ড 70% ম্যাচ আছে। আফরোজা কানিস, লেকচার শিটের সঙ্গে মিল নাই। শুনেন, লেকচার শিট আমরা পিটু এর লেকচার সবসময় আপডেটেড হয়। আমি ধরেন আপনার এই ক্লাসে আমি যদি এক সপ্তাহ পরে নিই, তাহলে সেক্ষেত্রে যদি কোনো আপডেট ইনফরমেশন থাকে আমি এখানে অ্যাড করব। এখন এই বাড়তি প্যারাটা আমরা কেন নিচ্ছি, এটা আপনাদের জন্য নিচ্ছি। আমি যদি সেম জিনিস রেখে দিতাম, আমি বইয়ে যা রাখছি সেম যদি রেখে দিতাম, লাভ কার, আপনার নাকি আমার? দেখে বলেন তো, লাভ কার ছিল? আমি সেম জিনিস রেখে দিলাম, লাভ কিন্তু আমার, তাই না? কারণ আমাকে পরিশ্রম করতে হচ্ছে না তো, আমি বছরের পর বছর এই স্লাইড দিয়ে নিচ্ছি। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে একদম ইনফরমেশন, আমাদের 48 স্পেশাল এমন হয়েছে যে আমার পরের দিন কৃষি ক্লাস, রাত্রেবেলা দেখলাম কৃষি বর্ষগ্রন্থ 2024 আপলোড করছে গভর্নমেন্ট ওয়েবসাইটে। আমি রাতে বসে 4টা পর্যন্ত, পরের দিন সকালে ওদের ক্লাস, আমি কিন্তু এটা অ্যাড করছি। এখন আপনার হচ্ছে এটা না হইতো, হ্যাঁ, যদি এটা আমি না করতাম, সেক্ষেত্রে আফরোজা কানিস আপডেটেড স্লাইড দিয়ে বই দেওয়া কি এটা ইয়ে হয়? পরীক্ষার আগে ধরেন আপনার একটা ইনফরমেশন অ্যাড হইছে, এটা আপনি কেমনে অ্যাড করবেন লেকচার বুকে? চিন্তা করেন, লজিক্যালি চিন্তা করতে হবে তো। আপডেটটা এটা কন্টিনিউ বেসিসে হয়, এটা আমাদের লাভ হইতো, বাট আপনাদের জন্য হচ্ছে গিয়ে আমরা
এই ইফোর্টটা দিই, হ্যাঁ হবে। ইয়াসির না, যদি বেশি প্যারা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এগুলো লাগবে না। তাহলে খাসি গ্রামগুলো হচ্ছে পুঞ্জি নামে পরিচিত, পুঞ্জি হচ্ছে খাসি, খাসি গ্রামগুলো হচ্ছে পুঞ্জি নামে পরিচিত। আহ ইডিএস 2024-এর সমীক্ষা এগুলো কিন্তু পরে আসে, এমন না যে 2024-এ বাইরেছে। যেমন এখন 2025 চলতেছে, 25-এর সমীক্ষা কিন্তু এখন আসে নাই। যেমন কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 24-এর কথা বললাম আপনাদের, ওইটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই জুনে আসছে মাত্র। হ্যাঁ, তাহলে চাকমা সমাজ হচ্ছে কয়েকটা চাকমা পরিবার নিয়ে গঠিত হয় হচ্ছে আমাদের আদাম বা পাড়া নাওয়ার, এটা বারবার ইয়ে করতে হবে না, আমি দেখছি আপনার এটা। হ্যাঁ, আপনি হচ্ছে ক্লাস পিডিএফ ভালো করে পড়েন, দেন হচ্ছে অন্যগুলো ইয়ে করেন। এখন আমরা ক্লাসে মনোযোগ দিই। তাহলে চাকমা সমাজ কিন্তু পিতৃতান্ত্রিক, আর এটা কয়েকটা চাকমা পরিবার নিয়ে গঠিত হচ্ছে আদাম বা পাড়া। তাহলে ইন্দো আর্যভুক্ত যেসব ভাষা আছে তাদের মধ্যে চাকমা ভাষা হচ্ছে অন্যতম, চাকমা ভাষাটা। ফেসবুক কিন্তু দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাদেশের ভাষাকে যুক্ত করে, ফেসবুক হচ্ছে চাকমা ভাষাই। ফেসবুক কিন্তু দ্বিতীয় বাংলাদেশের ভাষা হিসেবে অ্যাড করছে চাকমা ভাষাকে। সাঁওতালি, সাঁওতালের নিজস্ব ভাষা আছে, তবে এদের কিন্তু কোনো বর্ণমালা নাই, নিজেদের কোনো বর্ণমালা নাই। দ্বিভাষী ক্ষুদ্র জাতিগোষ্ঠী হচ্ছে সাঁওতাল, ওরা দুইটা ভাষায় কথা বলে, ওদের দুইটা ভাষা আছে। মণিপুরি ভাষা নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া বা মৈতেই, আর মণিপুরী লিপি হচ্ছে অহমিয়া। এরা অহমিয়া লিপিতে লেখে, এটা হচ্ছে অহমিয়া লিপি। আর এদের ভাষার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া বা মৈতই। গারোদের ভাষা কে বলা হয় কুশিক ভাষা অথবা আচিক বা মান্দি। খাসিদের ভাষার নাম হচ্ছে মনখ্যামে। এখন শুনতে একটু বিদঘুটে লাগতেছে, পড়তে প্রশ্ন সলভ করলে এগুলো পারবেন। তাহলে গারোদের হচ্ছে আচিক বা মান্দি, খাসিদের ভাষা হচ্ছে মনখ্যামে। ত্রিপুরাদের ভাষা হচ্ছে কক বরক, কক বরক ত্রিপুরাদের ভাষা। ওরাওদের ভাষা হচ্ছে কুরুক বা সাদ্রি, কুরুক বা সাদ্রি, এগুলো হচ্ছে ওরাওদের ভাষা। মগদের ভাষা হচ্ছে পালি, ধর্মীয় ভাষা এটা। মাহাতোদের ভাষার নাম হচ্ছে কুরমালি, আর এই কুরমালি ভাষায় একটা উপন্যাস লিখছে কারাম, এটা প্রথম উপন্যাস উজ্জ্বল মাহাতো লিখছেন এটা। তাহলে মাহাতোদের ভাষার নাম কি? কুরমালি। তাহলে আমরা হচ্ছে গারোদের দেখে কি মনে রাখতে পারি, গামা দিয়ে মনে রাখতে পারি, গারো হচ্ছে মান্দি ভাষা অথবা আচিক বা কুশিক, ওরা হচ্ছে সারদি বা সাদ্রি। ত্রিপুরা কারা? ককবরক। খাসিয়া মনখ্যামের, তাহলে এটা হচ্ছে খাম দিয়ে মনে রাখতে পারেন। মণিপুরী হচ্ছে বিষ্ণুপ্রিয়া, মগদের হচ্ছে পালি, তাহলে পাম দিয়ে মনে রাখতে পারেন, পালি মগ, পাম। তাহলে ফেবো, ফেবো হচ্ছে চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো। মরথ্যাঙ্গারি হচ্ছে চাকমা ভাষায় প্রথম চলচ্চিত্র, এটা হচ্ছে মরথ্যাঙ্গারি। ত্রিপুরা ভাষায় প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে তাকৃদি। আর জুম চাষকে ত্রিপুরারা বলে হচ্ছে হোজ, হোজ বলা হয়, হোজ। জুম চাষকে তারা কি বলে ত্রিপুরারা? হোজ বলে। আর ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করছে, কিন্তু ম্রোকে বলছে যে এটা ঝুঁকিপূর্ণ ভাষা, ম্রো। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার বই হচ্ছে প্রকাশিত হচ্ছে 5টা ভাষায়, আমাদের চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাদ্রি। এগুলো শুনতে শুনতেই মনে রাখবেন। রিস্কি হচ্ছে কি আপনার এই ব্রো ভাষায় এখন জনগোষ্ঠী কম, কারণ উপজাতিদের ক্ষেত্রে যেটা হয় যে এখন যেহেতু ছেলেপেলেরা বাংলা ভাষায় শিক্ষিত হচ্ছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এদের পূর্বপুরুষরা যে ভাষায় কথা বলতো অনেকেই হচ্ছে কি এটা রপ্ত করতে পারে না, এবং অরিজিনাল ব্রো ভাষায় যারা কথা বলে এরা অনেক বয়স্ক, এরা যতই মারা যাচ্ছে ততই কিন্তু ব্রো ভাষাটা হারাই যাচ্ছে অরিজিনালিটি। এই কারণে বলা হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ। তাহলে রিক্যাপ, তবে এবার রিক্যাপটা একটু প্রশ্নে প্রশ্নে রিক্যাপ হবে। না বাঙালি,
তাহলে আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রামের নাম কি? সবচেয়ে উঁচু গ্রামের নাম কি? পাসিংপাড়া। গুড। আমাদের গারো উপজাতির প্রকৃত নাম বলতে পারবেন? এটা ভাষার সঙ্গে মিল আছে। আমি অপশন দিই, হ্যাঁ এটা হচ্ছে মান্দি। ভেরি গুড। অপশন ছাড়াই পারছেন। আমাদের হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত বাংলাদেশে? ক্ষুদ্র নৃগোষ্ঠী কত? আমাদের হচ্ছে 50টা। গুড। সর্বাধিক কোন জেলায় বসবাস করে? কোন জেলায় সবচেয়ে বেশি নৃগোষ্ঠী? কোন জেলা? চিটাং বুঝলাম, এটা রাঙামাটিতে। আর সর্বনিম্ন উপজাতি কোন জেলায়? সর্বনিম্ন, এটা লালমনিরহাটে। গুড। ম্রো, যারা ম্রো উপজাতি, ওরা কোন জায়গায় থাকে? ম্রোরা, ম্রো, এরা কোন জায়গায় থাকে? এরা বান্দরবানে থাকে। গুড। আর রাজবংশীরা কোথায় থাকে? রাজবংশী রংপুরে থাকে। পাঙ্গনরা কই থাকে? পাঙ্গন, পাঙ্গন, পাঙ্গন থাকে সিলেটে। সিলেটে মৌলভীবাজারে। গুড। আচ্ছা, চাকমাদের গ্রামকে যদি আদাম বলা হয়, এদের গ্রাম প্রধানের নাম কি? চাকমাদের গ্রাম প্রধান, প্রধান কারবারি। ভেরি গুড। তাহলে কারবারি হচ্ছে চাকমা, ছাড়া একটা ছিল তংচঙ্গা, ওরাও কারবারি বলে। সাঁওতালদের গ্রাম প্রধানের নাম কি? সাঁওতালদের গ্রাম প্রধানের নাম কি? হচ্ছে মাঝি। ত্রিপুরাদের ভাষার নাম কি? অপশন দিচ্ছি, মনখেমে, ককবরক, কুরুক নাকি পালি? হচ্ছে ককবরক। গুড। ওরাওদের ভাষার নাম কি? অপশন দিচ্ছি, মনখেমে, ককবরক, কুরুক নাকি পালি? হ্যাঁ, তাহলে সাদ্রি, সাদ্দি বা কুরুক বা। গুড। মনখেমে কাদের? মনখেমে কাদের? মনখেমে, এটা হচ্ছে খাসিদের। গুড। এই যে পারতেছে, সুন্দর। ভেরি গুড। তাহলে এগুলোই এখান থেকে আসবে প্রশ্ন। বলুক, তবু বলুক। বই দেখে বললেও উত্তর করাটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা জিনিস দেখতেছেন, লিখতেছেন, আপনার ব্রেনে কিন্তু ওভাবে এটা ফাংশনিং হচ্ছে। এই কারণে আমি বলি যে দরকার হলে বই দেখে লেখেন, গুগল দেখে বলেন, কোনো সমস্যা নাই। তাও বলেন, লিখেন, লিখলেই এটা মনে থাকবে। এটা এত জলদিও কিন্তু লেখা পসিবল না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যেটা মনে হয় এটা লেখেন, ভুল হোক, ভুল হলে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট এইটা, কারণ এটাই আপনার মনে থাকবে, কারণ আমাদের ব্রেইনটা ওভাবে ফাংশন করে, যেটার উপর আমরা বেশি ইফোর্ট দিই, ব্রেইন সেটা কাজ করে বেশি আমাদের। ত্রিমাচা। নাইমুল পারবে, পারবে। টেনশনের কোনো কারণ নাই, তুমি এটার পর যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবা, তখন দেখবো যে সব মনে আছে। বিলিভ মি। এবার আসি উপজাতিদের ধর্ম। কোন ভাষা ফেসবুকে, হ্যাঁ, দ্বিতীয় ভাষা হিসেবে হচ্ছে চাকমা ভাষা ফেসবুকে ঠাঁই পাইছে দ্বিতীয় ভাষা হিসেবে। তাহলে বৌদ্ধ ধর্মের ম্যাক্সিমাম হচ্ছে তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। এখানে হচ্ছে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী 45.36%, এটা মুখস্থ রাখার দরকার নেই। মূলত চাকমা, মারমা, রাখাইন, খিয়াং, খুমি, তঞ্চঙ্গা, ম্রো, এরা সবগুলোই বৌদ্ধ ধর্মের। চাকমা, মারমা, রাখাইন এরা বৌদ্ধ ধর্মের। সনাতন ধর্মের, হিন্দু ধর্মের হচ্ছে গিয়ে এটাই, যেমন রাফিদ। ভেরি গুড। সব পরীক্ষায় পারছে, ক্লাসে মনে হচ্ছে এরকমই। আপনি যখন হচ্ছে শুনবেন, তখন মনে হচ্ছে পারবেন না, বাট যারা ক্লাস মনোযোগ দিয়ে করে, এটা ডিপ ইনসাইড আপনার মাথার মধ্যে ইনফরমেশনটা গেঁথে যাচ্ছে, পরে ঠিকই পারা যায়। তাহলে সনাতন ধর্মের হচ্ছে হাপাত, ত্রিশা, হাজং, ত্রিপুরা, সাঁওতাল, পাংখোয়া, নুনিয়া, মাহাতো, কোচ, এরা হচ্ছে সনাতন ধর্মের। হাজং, ত্রিপুরা, সাঁওতাল, পাংখোয়া, এরা হচ্ছে সনাতন ধর্মের। বৈষ্ণব মতে বিশ্বাসী উপজাতি হচ্ছে ডালুয়ার, মণিপুরী, মানে সনাতন ধর্মেরই তারা। তো বৈষ্ণব হচ্ছে আলাদা একটা মত, ওখানের মধ্যে ডালু এবং মণিপুরীরা হচ্ছে এই বৈষ্ণব মতে বিশ্বাসী। প্রকৃতি পূজারী মুন্ডা এবং রাজবংশী, তারা প্রকৃতি পূজা করে, এরা মনে করে প্রকৃতিই মেইন। মুন্ডা এবং রাজবংশী এরা হচ্ছে প্রকৃতি পূজারী। পাঙ্গন লাউয়া, এটা হচ্ছে মুসলমান ক্ষুদ্র নৃগোষ্ঠী।
ওরকম পার্থক্য নাই, আসলে পার্থক্য নাই, এটা জাস্ট একটা মত, যেহেতু তারা একদম সোললি বৈষ্ণব মতটা ফলো করে এই কারণে এটা দেওয়া হয়, পার্থক্য নাই এটার মধ্যে ইনক্লুডেড। ওরাও হচ্ছে জড় উপাসক, হ্যাঁ, এরাও জড় বস্তুর উপাসনা করে। খ্রিস্টান, খাসিয়া গারো, এরা মূলত খ্রিস্টান, এছাড়া বম, লুসাই, মাহালি, খাসিয়া গারো। গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। হ্যাঁ, ক্লাস কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনারা থাকেন, তাহলে হচ্ছে মনে পড়বে না, এটা আলাদা, লুসিয়া মার্মা আলাদা। কারণ ধরেন আমি তো প্রথম ক্লাসে বলছি যে পিসিএস এর মধ্যে মেইন হচ্ছে নিজের ট্র্যাক ধরে রাখা, যে ধরে রাখতে পারবে সে ক্যাডার হবে ভাই, এটা একদম নির্দ্বিধায় কথা। যেমন আপনারাই দেখেন কিছুদিন পরে দেখবেন যে সংখ্যা কিভাবে কমতে আছে লাইভ ক্লাসগুলোতে। তো যারা হচ্ছে গিয়ে লাইভ এগুলো মিস করবেন, পরীক্ষা দিচ্ছেন না, তারা কিন্তু ভাই ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, সো করতে হবে ক্লাস। তাহলে গারোদের আদি ধর্ম হচ্ছে গিয়ে সাংসারিক, বৈষ্ণবদের হচ্ছে মেইন দেবতা ধরা হয় বিষ্ণুকে। তাহলে গারোদের আদি ধর্মের নাম কি? সাংসারিক। মুরংদের ধর্মের নাম হচ্ছে তোরাই ধর্ম, তোরাই মুরংদের। তাহলে একসাথে এখানে দেওয়া, এটা একবার পড়ে নিবেন। প্রধান দেবতা, খাসিয়াদের প্রধান দেবতা হচ্ছে উবলাই, নাংথু, এগুলো হচ্ছে একবার পড়ে যাবো জাস্ট আমরা। ওরাওদের প্রধান দেবতা হচ্ছে ধর্মী বা ধর্মেশ। গারোদের দেবতা হচ্ছে তাতারা রাবুগা। এগুলো হচ্ছে নাইস টু নো, নাইস টু নো, রিডিং, রিডিং। হ্যাঁ, বেশি জান দিতে হবে না। প্রধান দেবতা উবলাই নাংথৌ, ওরাওদের প্রধান দেবতা হচ্ছে ধর্মী বা ধর্মেশ। গারোদের দেবতা হচ্ছে তাতারা রাবুগা। সালজং হচ্ছে গারোদের উর্বরতার দেবতার নাম। সাঁওতালদের প্রধান দেবতা হচ্ছে সিংবঙ্গা বা সূর্যদেব। হ্যাঁ, রিডিং। আচ্ছা, হ্যাঁ, লাইভ ক্লাস মাঝে মিস হলে মানে ক্লাস যাতে কন্টিনিউ থাকে আর কি, মৌ। মুরং বা ম্রোদের দেবতার নাম হচ্ছে রো বা ওরেং, এটা ইম্পর্টেন্ট, জান দিব। তাহলে উপজাতীয় বর্ষবরণ উৎসব বৈশাখী, তাহলে এরা একসাথে বৈশাখী বলা হয় তিনটার, বৈশুখ, সাংরাই, বিজু, তিনটা মিলে বৈশাখী। কোনটা কার আমরা দেখি। বৈশুখ হচ্ছে ত্রিপুরাদের উৎসব, বৈশুখ, এগুলো সবগুলো কিন্তু পহেলা বৈশাখ এরা পালন করে মূলত। সাংরাই, এটা হচ্ছে মারমাদের উৎসব, সাংরাই। বিজু হচ্ছে চাকমাদের উৎসব, তাহলে বৈশাখী। তাহলে ত্রিপুরার বৈশুখ, সাংরাই মারমাদের, আর বিজু হচ্ছে চাকমাদের। চাকমাদের আরেকটা কি আছে, ফাল্গুনী পূর্ণিমা উৎসব আছে। আমরা ভূমির একটা গান শুনি না, যে আছে ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, তাহলে ওখান থেকে ফাল্গুনী পূর্ণিমা, এটা হচ্ছে চাকমাদের উৎসব। তাহলে বিশু, বিশু হচ্ছে তংচঙ্গাদের উৎসব, বিশু, এটা তংচঙ্গাদের। তাহলে বিজু, বিশু, বিজু হচ্ছে চাকমাদের, আর বিশু হচ্ছে তংচঙ্গাদের। বিহু, এটা হচ্ছে অহমিয়াদের উৎসব, অহমিয়া, অহমিয়া মানে কিন্তু হচ্ছে আসাম প্রদেশের যারা, ওদেরকে হচ্ছে অহমিয়া এরা। আমি তো সিঙ্গার না শিমু। বিশু হচ্ছে তংচঙ্গাদের উৎসব, আর বিহু হচ্ছে অহমিয়াদের উৎসব। পাগুয়া হচ্ছে ওরাওদের উৎসব, পাগুয়া, এটা হচ্ছে ওরাওদের উৎসব। মায়া পিদান ছানি, এটা হচ্ছে কোচদের উৎসব, মায়া পিদান ছানি, কোচদের উৎসব। ওয়াঙ্গালা, এটা হচ্ছে গারোদের উৎসব, ওয়াঙ্গালা, এটা হচ্ছে গারোদের উৎসব। হেনেই, হেনেই হচ্ছে খিয়াং, খিয়াংদের উৎসব, হেনেই। করম, বৃক্ষকে ভালোবাসার উৎসব, মুন্ডাদের। জলকেলি, এটা হচ্ছে রাখাইনদের উৎসব, জলকেলি। সোহরাই, এটা হচ্ছে সাঁওতাল উৎসব, সোহরাই, সাঁওতাল, সোহরাই। ঝুমুর দোন ঝিকা, এটা হচ্ছে সাঁওতাল নাচ, ঝুমুর দোন ঝিকা, এই তিনটাকে বলা হয় সাঁওতাল নাচ।
ছিয়াছত, এটা হচ্ছে মুরংদের উৎসব। ছিয়াছত, এটা হচ্ছে মুরংদের উৎসব ব্রো। আর পহেলা বৈশাখে চাকমারা বলে হচ্ছে গরজা পরজা। তাহলে কিছু গুরুত্বপূর্ণ উৎসব এইটা একসাথে আমরা দেখে নিব। এখন আপনাদের আমি একটু উৎসব থেকে জিজ্ঞেস করি, মাত্র পরে আসলাম না গরম গরম, দেখি কার কি অবস্থা, কয়জনের কি মনে আছে। তাহলে আমি বৈশাখীর কথা বলছিলাম, হ্যাঁ। তাহলে হচ্ছে আহ বৈশাখীর মধ্যে প্রথম যে বৈশুক, এটা কাদের ছিল? ত্রিপুরাদের ছিল, ভেরি গুড। তাহলে বৈশাখীর মধ্যে এরপর যেটা সাংরাই, এটা কাদের ছিল? সাংরাই, এটা ছিল মারমাদের। তাহলে মারমারা সাংরাই ছাড়া আরেকটা উৎসব পালন করে, এইটা কোনটা? পানি ছড়াছড়ি হয়, এটা হচ্ছে জলকেলি। জলকেলি। আমাদের একজন কমেন্ট করছে যে ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা কাদের উৎসব? ফাল্গুনী পূর্ণিমা কাদের উৎসব? এটা হচ্ছে চাকমাদের উৎসব। গুড। ওয়াঙ্গালা, ওয়াঙ্গালা হচ্ছে কাদের উৎসব? ওয়াঙ্গালা, এটা হচ্ছে গারোদের উৎসব। গুড। সাঁওতালদের উৎসবের নাম কি? দন্তস্ব দিয়ে আছে, সাঁওতাল। শো, সোহরাই। মায়া পিদানছানি, এটা কাদের? অপশন দি, ওরাও, কোচ, খিয়াং নাকি মুন্ডা? এটা হচ্ছে কোচ। ওরাওদেরটা হচ্ছে গিয়ে ফাগুয়া, ওরাওদেরটা বলা হয় ফাগুয়াকে। আর ছিয়াছত কাদের? ছিয়াছত, ছিয়াছত যাদের, তারা পাসিং পাড়ায় অবস্থান করে, হচ্ছে ম্রো বা মুরংদের। গুড। এবার হচ্ছে গিয়ে পোশাক, আমরা কিছু জাস্ট পোশাক দেখি। পিনন হাদি, এটা থামি বলি আর কি, এটা চাকমা নারী যারা আছে এরা পরে থামি। চাকমা পুরুষদের পোশাক হচ্ছে ধুতি আর সিলুম, এটা হচ্ছে জামা। মুরংদের পোশাক হচ্ছে ওয়াংলাই। খাসি পুরুষরা পকেট ছাড়া শার্ট আর লুঙ্গি পরে গেছে, এদেরকে বলা হয় ফুঙ্গ মারুং। নাপ্পি, নাপ্পি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে খুবই জনপ্রিয়, এটা ভাত, শুটকি, বিভিন্ন মাংস দিয়ে একসাথে তৈরি করা হয় নাপ্পিটা। একটু তীব্র গন্ধ সম্পন্ন। মানে নাপ্পি ছাড়া কিন্তু ওরা মানে ম্যাক্সিমাম জিনিস ওরা নাপ্পি খায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো রেকর্ড তো, রেকর্ড হচ্ছে। ফাতেমা মনে থাকবে, কিম হচ্ছে মুরংদের বাড়ির নাম। উপজাতির সাথে জড়িত প্রতিষ্ঠান, হ্যাঁ এগুলো রিডিং। উপজাতি জড়িত প্রতিষ্ঠান হচ্ছে 10টা, 10টা হচ্ছে প্রতিষ্ঠান আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের টোটাল। এটা মুখস্থ করতে হবে না, জাস্ট একবার রিডিং পড়ে নেবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি আছে বিরিশিরি নেত্রকোনাতে, সাংস্কৃতিক ইনস্টিটিউট আছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, মণিপুর ললিতকলা একাডেমি, হালুয়াঘাট, দিনাজপুর, নওগাঁতে, এগুলো সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে। একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর আছে চট্টগ্রামের আগ্রাবাদে। আগ্রাবাদের কোনো বাসিন্দা আছেন নাকি চট্টগ্রামের? এখানে একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর, এটা পুরো বাংলাদেশে একমাত্র। লেনেভো ছিলেন আগ্রাবাদে, কোথায় ছিলেন? আমি কিন্তু দীর্ঘদিন আগ্রাবাদের অধিবাসী ছিলাম। ও কমার্স কলেজ, কমার্স কলেজের পেছনে। চা নিলাম কেন্দ্র, ভার্সিটি ওসিওতে, ও আগ্রাবাদ সিরিয়ে। ও, মাওসিদ হাসপাতালে, এখন ঢাকায়। ওকে, তাহলে অনেক আছেন অধিকার। তাহলে চট্টগ্রামের আগ্রাবাদে হচ্ছে কি একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর। ও সিরিয়া, বাও স্কুল, ও নুসরাত। আমার হচ্ছে বোন, ছোট ছোট বোন পড়ছে বাওয়াতে। এটি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এটা কখন হয়েছে? স্বাক্ষর সালটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। 2রা ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। এখানে মূলত স্থানীয় পুলিশ বাহিনী গঠন, বেসামরিকরণ, ভূমি সমস্যার সমাধান, কিছু ইস্যুস ছিল। এটা নিয়ে হচ্ছে 2রা ডিসেম্বর 1997 সালে এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। মন্ত্রণালয় গঠিত হয় 1998 সালে 15ই জুলাই, মন্ত্রণালয়। এবং এই আঞ্চলিক পরিষদ যে গঠিত হয়েছে, পার্বত্য আঞ্চলিক পরিষদ, এটা চেয়ারম্যান হচ্ছে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। উনি কিন্তু প্রতিমন্ত্রীর সমমর্যাদা পায়। কিছু যদি বিদ্রোহ দেখি, চাকমা বা কার্পাস বিদ্রোহ আপনারা পড়ে আসছেন, তো চাকমা বিদ্রোহের নেতা কে ছিল দেখি বলেন, নাম কি ছিল ওনার? হ্যাঁ, জুমিয়ারা জোয়ান বক্স খা ছিল। জোয়ান
বক্স খা। সাঁওতাল বিদ্রোহ, চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন যখন ছিল তখন হচ্ছে গিয়ে সাঁওতালরা কিন্তু বিদ্রোহ করছিল এটার এগেনস্টে। ইংরেজ কর্মচারী যারা ছিল তাদের এগেনস্টে তারা লড়াই করছে, এবং আন্দোলনের লিডার ছিল মূলত সিধু কানু চাঁদ দৈব উনারা। হ্যাঁ, তাহলে সিধু মুর্মু, উনি কিন্তু সিধু মাঝি নামে পরিচিত, সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নেতা সিধু মুর্মু, সিধু কানু, এরা দুই ভাই। হ্যাঁ, কলেয়ান, কলেয়ান হচ্ছে এদের গুরু ছিল। কর পরিষদের সূর্যাস্ত ল এটা। টঙ্ক আন্দোলন, এটা কিন্তু আমাদের স্পেশালে আসছে। হ্যাঁ, স্পেশালি কিন্তু আমরা এটা বলতেই পারি যে আমাদের, হ্যাঁ এটা নিয়ে গান আছে কিন্তু সুন্দর একটা, মাদল ব্যান্ডের। মাদল ব্যান্ডের অবশ্য অনেকগুলোই গান আছে ইয়ে নিয়ে, ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে। টঙ্ক আন্দোলন এটা কিন্তু হচ্ছে স্পেশালে আসছে। হ্যাঁ, এটা পড়াইছিলাম। আমাদের সব কমন, এটা খুব প্রাউডলি বলতে পারি, আমাদের হচ্ছে 80%-এর উপর কমন আসছে। সো যারা রেগুলেটরি মেনটেন করে তারা হয়। আচ্ছা, টঙ্ক আন্দোলন হচ্ছে গিয়ে যে আমাদের, এটা মূলত খাজনা বুঝানো হইতো টঙ্ক এটাকে। হ্যাঁ, এখন কৃষকরা তো সবসময় দেখা যেত কিন্তু ওই সময় অত্যাচারিত হইতো, এদেরকে খাজনা দিতে হইতো, এবং এটা, এই যে টঙ্ক নাম, এটা কিন্তু খাজনার চেয়ে অনেক গুণ বেশি ছিল, প্রচলিত খাজনার চেয়ে। এটা মূলত হাজংরা করছিল, এবং এটা কৃষকদের একটা বিদ্রোহ, মূলত হাজং কৃষকদের। এটাই আমরা, এটা হোপফুল মাইশা আমাদের এখান থেকেও আসবে। তাহলে আমরা যে জনসংহীত সমিতি অথবা শান্তি বাহিনীর কথা অনেক পড়ি, শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা এটা হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা। উনি হচ্ছে জনসংহীত সমিতি এবং শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা। বর্তমান সভাপতি হচ্ছে যতীন্দ্র বুদ্ধিপ্রিয় লারমা, যে সন্তু লারমা নামে পরিচিত, লিডার, জনসংহীত সমিতির সভাপতি। এটা হচ্ছে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের একদম রিসেন্টলি গত মাসে একটা ইউএনএফপিএ, যারা হচ্ছে কাজ করে জনসংখ্যা নিয়ে, তারা একটা বৈশ্বিক জনসংখ্যা পরিস্থিতি রিপোর্ট দিছে বাংলাদেশের জন্য। সেখানে আমরা দেখছি আমাদের বাল্য বিবাহের হার এখনো কিন্তু 51%। বাল্য বিবাহের হার অনেক বেশি না আমাদের? না, এইটা হচ্ছে কি একদম লেটেস্ট, এটা বইয়ে পাবেন না। কিশোরী মা হচ্ছে আমাদের 71 জন, মানে আপনার 18-র আগেই মা হয়ে যাচ্ছে। প্রসবের সময় হচ্ছে দক্ষ স্বাস্থ্যকর্মী পায় না 30% নারী, এগুলো এই লাগবে না, এই দুইটা মনে রাখেন। 51%, কিশোরী মা 71 জন। হ্যাঁ, বাল্যবিবাহ এখন হচ্ছে আরো বেড়ে গেছে আরো। হ্যাঁ, এখনো বাল্যবিবাহ। তাহলে আমরা ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার আগে প্রেম করে এই কারণে, হাই হাই, আমি একবার কুইক কিছু প্রশ্ন ধরে নিই আপনাদের প্রথম থেকে। তাহলে আমাদের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? জনশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 1.22%। 1.33 হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। জনি, বারবার পড়লে মনে থাকবে, একটু বারবার পড়লে হয়ে যাবে, বেশি প্যারা হবে না, আমি বললাম তো। জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে কম কোথায়? বরিশালে। আমাদের জনশুমারি অনুযায়ী সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার কত? 74.8%। আমাদের কিশোর অপরাধের বয়সসীমা কত? কত বছর থেকে কত বছর কিশোর অপরাধ? 7 থেকে 16। আর আমরা শিশু কাদেরকে বলছি, কত বছর থেকে কত বছর শিশু? 0 থেকে 18। আদিবাসী দিবস কত তারিখ? দেখি পারেন কিনা। হচ্ছে 9 আগস্ট। ভেরি গুড, এটা ইম্পর্টেন্ট। গারোরা কোন জায়গায় বসবাস করে? গারো, গারো এটা হচ্ছে ময়মনসিংহে বসবাস করে। গারোদের ধর্ম কি? এরা কি ইসলাম ধর্মের, খ্রিস্টান ধর্মের, নাকি বৌদ্ধ ধর্মের গারোরা? এরা খ্রিস্টান, খ্রিস্টান। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা মাতৃতান্ত্রিক উপজাতির নাম বলেন তো, মাতৃতান্ত্রিক উপজাতি।
তাহলে খাসিয়া গারো, এরা মাতৃতান্ত্রিক। হাজং যারা, হাজংরা কোন ধর্মের? হাজং এরা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের। গুড। গরজা পরজা এটা কাদের উৎসব? কারা পহেলা বৈশাখকে গরজা পরজা বলে? চাকমারা বলে। আমাদের উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান কয়টা? আমাদের 10টা। পাঙ্গনরা কোন ধর্মের? পাঙ্গনরা এরা হচ্ছে ইসলাম ধর্মের। আচ্ছা, ত্রিপুরারা জুম চাষকে কি বলে? দেখি এইটা কেউ পারেন কিনা। ভেরি গুড, হোজ। চমৎকার, হোজ। আজকের লাস্ট প্রশ্ন, সোহরাই কাদের উৎসব? সোহরাই কাদের উৎসব? এটা সাঁওতালদের উৎসব। তাহলে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলে। এখন কি করতে হবে? এখন হচ্ছে ভাত টাত খেয়ে চট করে প্রশ্ন ব্যাংক সলভ করে করে ফেলতে হবে, তাহলে দেখবে যে সব মনে পড়বে, সব পারা যাবে। মিতু কোনো সমস্যা নাই। সে বিজ্ঞান বাংলা ভার্সনে ইংরেজি প্রশ্ন হবে, এক্সামে যে ভর্তি হয়েছে, সলভ করতে টাইম লাগছে। ইয়াসির, এটাতে হতাশ হওয়ার কিছু নাই, এটা হচ্ছে সবার জন্য এখন সেম, হ্যাঁ, লেভেল প্লেইং একটা ফিল্ড আর কি। হ্যাঁ, তো তুমি যে চ্যালেঞ্জটা ফেস করতেছো এটা সবাই করবে, সো এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই, সবার জন্যই চ্যালেঞ্জটা আছে। এখন হচ্ছে ওইটা মানে ইংরেজির ব্যাপারে যেটা, এই চ্যালেঞ্জটা যেহেতু সবাই ফেস করতেছে, তোমার এইটা উইথ টাইম দেখবে যে ওভারকাম হয়ে যাবে। এবং এখানে বললাম তো, তোমার খুব বেশি ডিপ লেভেলের যে তোমার ইংরেজি দিবে ব্যাপারটা এরকম না, প্রশ্ন একদম বেসিক ইংরেজিতেই করবে। আর হচ্ছে আমরা আচ্ছা দেখি বিষয়ভিত্তিক আসলে মানে এটার সমস্যা হচ্ছে কি, এটা তো অ্যারেঞ্জ করাই যায়, হ্যাঁ, কিন্তু আহ মানে একদম প্রপার যে একজন ডেলিভারি করবে সার্ভিস ওরকম টিচার ভালো, মানে আমরা হচ্ছে পিটুয়ে কোয়ালিটি এনশিওর না করে আসলে মানে এটা করতে পারি না আর কি, এটা হচ্ছে সমস্যা। পিটুয়ে মানে হচ্ছে পজিটিভ পিপলস অ্যালায়েন্স। পিডিএফ হচ্ছে আসলে আমাদের টেকনিক্যাল, আমাদের যে যারা এডিটর আছে তারা একসাথে আপলোড করে দেয় তো ক্লাস শেষে রেকর্ড সহ। কারণ এই যে আপনার সাথে তখন কথা বলছি, এখানে কিন্তু অনেকগুলো কাট ডাউন হবে, কাটিং পেস্টিং হবে, তারপর যাবে, তো এগুলো একটু সময় লাগে আর কি।